আসসালামু আলাইকুম। ওয়ালটন এলইডি প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ লাইটেনিং এর সকলকে আমন্ত্রণ। ফাইনাল ম্যাচের রেফারিং নিয়ে আসলে খুব বেশি বিতর্ক থাকার জায়গা নেই। ইভেন লুজিং টিমের কোচ লিওনেল স্কালোনি তিনিও বলেছেন যে আসলে রেফারিং নিয়ে খুব বেশি বিতর্কের জায়গা নেই। তবে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড কাপ রেফারিদের অনেক সিদ্ধান্ত, ভিএআর এর অনেক সিদ্ধান্ত নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছে। এটার আসলে মূল কারণটা হচ্ছে ফিফার নিয়মগুলো ঠিকঠাক মতো না জানা। বিশেষ করে আমাদের বাংলাদেশের অডিয়েন্স তারা ফিফার নিয়ম সম্পর্কে ঠিকঠাক মতো জানে না। এগুলো গুগল সার্চ করলে আসলে পাওয়া যায়। এটা রকেট সায়েন্স না, বা এটা আসলে পক্ষপাত করার কোনো কিছু নাই। এই ভিডিওতে ফাইনাল ম্যাচের দুইটা কন্ট্রোভার্সিয়াল সিদ্ধান্ত, একটা আর্জেন্টিনার পক্ষে গেছে, একটা আর্জেন্টিনার বিপক্ষে গেছে, এবং সেই সঙ্গে সালার যে ফাউলটা ছিল, আমি তিনটা ব্যাপারে নিয়ে একটু ব্যাখ্যা করতে চাই যে ফিফার রুল বা আইএফএবি এর রুল অনুযায়ী আসলে কেন সেই সিদ্ধান্তগুলো ওইভাবে হয়েছে। প্রথমত আমরা যে বিষয়টা দেখেছি, এনজো ফার্নান্দেজ সেকেন্ড ইয়েলো কার্ড অর্থাৎ রেড কার্ড খেয়ে মাঠ থেকে বেরিয়ে গেছেন। এখন এই জায়গায় কমপ্লেন দেওয়ার কোনো অবকাশ নাই, কারণ এনজো ফার্নান্দেজের যে সেকেন্ড ইয়েলো কার্ডটা, সেটা আপনি যদি টেক্সট বুক কিংবা ফিফার ল বুক চিন্তা করে দেখেন তাহলে সেই আইন অনুযায়ী হয়েছে। কারণ ফিফার আইনে এই ফাউলটা একটা রেকলেস ফাউল হিসেবে গণ্য হয়েছে। রেকলেস ফাউল বলতে সেই সমস্ত ফাউলকেই বোঝায় যে ফাউলটাতে অপোনেন্টের শরীরে শারীরিকভাবে কোনো ক্ষতি হবে এরকম তোয়াক্কা না করে কেউ যদি আসলে কোনো ফাউল করে, সেটা একটা রেকলেস ফাউল। এবং এক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে এটা একটা লেট ট্যাকেল ছিল। এটা একটা লেট ট্যাকেল ছিল, অর্থাৎ কুবার্সি বলটাকে ক্লিয়ার করে ফেলেছিলেন, কুবার্সি বলটাকে ক্লিয়ার করেছেন, আফটার দ্যাট সেই ট্যাকেলটা হয়েছে। দ্যাট ইজ ওয়াই ইটস আ রেকলেস ফাউল। এখন এখানে ইন্টেনশন ম্যাটার না, হয়তোবা তার ইন্টেনশন ছিল বলে চার্জ করা, কিন্তু তিনি বলে চার্জ করাটা মিস করেছেন। তিনি একটা রিস্কি অ্যাটেম্প্ট নিয়েছেন বলে চার্জ করার জন্য, কিন্তু বলে চার্জ করার ব্যতি রেখে তিনি কুবার্সির পায়ে চার্জ করেছেন। সো এই জায়গাটা আলটিমেটলি রেকলেস ফাউল হিসেবে গণ্য হয়। এবং ফিফার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে তিন ধরনের ফাউল: কেয়ারলেস ফাউল, রেকলেস ফাউল, ডেঞ্জারাস ফাউল। কেয়ারলেস ফাউলে কোনো কার্ড দেওয়া হয় না, রেকলেস ফাউলে ইয়েলো কার্ড দেওয়া হয়, এবং ডেঞ্জারাস ফাউলে রেড কার্ড দেওয়া হয়। এটাকে রেকলেস ফাউল হিসেবে গণ্য করা হয়েছে এই কারণে, কারণটা হচ্ছে তিনি বলে চার্জ করতে গিয়ে বলটাকে মিস করেছেন, এবং বলটাকে মিস করে এমনভাবে অপোনেন্টকে টাচ করেছেন যেখানে তার শারীরিক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, এবং অপোনেন্ট বল ছেড়ে দেওয়ার পরে তিনি টাচটা করেছেন। দ্যাটস ওয়াই ইটস আ রেকলেস ফাউল, এবং রেকলেস ফাউলের জন্য ইয়েলো কার্ড ইজ আ মাস্ট, এবং সেই ল অনুযায়ী সেটা হয়েছে। তবে আমার কাছে এটা ব্যক্তিগতভাবে মনে হয় যে এই দিনটাতে রেফারি আসলে যেইভাবে ফিজিক্যাল ফুটবলটাকে অ্যালাউ করেছেন, প্যারাডেসের আরো বহু আগে সেকেন্ড ইয়েলো কার্ড পাওয়ার কথা ছিল, বাট রেফারি আলটিমেটলি ফিজিক্যাল ফুটবলটাকে অ্যালাউ করেছেন। ইভেন দুপক্ষ থেকে সামহাও ফিজিক্যাল ফুটবল অ্যালাউ করেছেন। আর্জেন্টিনা ফিজিক্যাল ফুটবল অনেক বেশি খেলেছে, ডার্টি ফুটবল অনেক বেশি খেলেছে। প্যারাডেসের বহু আগে ইয়েলো কার্ড পাওয়ার কথা, সেকেন্ড ইয়েলো কার্ড। তবে এনজোকে দেওয়ার পেছনে আমার কাছে মনে হয় অন্যতম বড় কারণটা হচ্ছে এনজো রেফারির সঙ্গে আগে একটা বেয়াদবি করেছিলেন। ওই যে আগে রেফারির একটা সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে গিয়ে তিনি একটা ইয়েলো কার্ড খেয়েছিলেন। সো এটাও কিন্তু নিয়মের মধ্যে আছে যে আপনি যদি রেফারির কোনো সিদ্ধান্তে এমন কোনো অঙ্গভঙ্গি করেন বা এমন কিছু করেন যেটা ডিসেন্ট প্রকাশ করে, সেক্ষেত্রে কিন্তু সেটা একটা ইয়েলো কার্ডের ফাউল বলে হয় বা ইয়েলো কার্ডের অফেন্স বলে হয়। সো আলটিমেটলি রেফারি সেই জায়গাটায় ইয়েলো কার্ডটা দেখিয়েছেন। আমার মনে হয় যে রেফারি এই ম্যাচে না পারতে ইয়েলো কার্ড কয়েকটা দেখিয়েছেন। যেটা প্যারাডেসকে প্রথম ইয়েলো কার্ডটা দেখিয়েছেন, একদম রেফারির সামনে একজনের ধাক্কা মারছেন, মানে ওইখানে কোনো খেলা হচ্ছে না, কোনো বল প্লে হচ্ছে না, রেফারির সামনে ধাক্কা মেরেছেন। এটা ডেফিনেটলি মানে ইয়েলো কার্ড কি রেড কার্ডও দিতে পারতেন, বাট রেফারি আসলে ফিজিক্যাল ফুটবলটা এই ম্যাচে অ্যালাউ করেছেন, যে কারণে ইয়েলো কার্ডে সীমাবদ্ধ ছিলেন। আদারওয়াইজ প্যারাডেস এর পরেও আরো ফাউল করেছিলেন যেখানে তিনি ইয়েলো কার্ড পেতে পারতেন, যেটা আসলে দেন না। রেফারি দুপক্ষকেই আসলে ওই জায়গাটায় একটু ফিজিক্যাল ফুটবলটাকে অ্যালাউ করেছেন। এইবারে যে গোলটা আসলে নিকো উইলিয়ামসের বাতিল হয়েছে, সেই গোলটা নিয়ে যদি কথা বলি, তাহলে সেই গোলটার ক্ষেত্রে ব্যাপারটা যেটা হয়েছে সেটা হচ্ছে ওই যে মিকেল মেরিনো পেনাল্টি এরিয়ার ভেতরে পায়ে পাড়া দিয়েছেন। এখন আবারও বলি, ইন্টেনশন ডাজ নট ম্যাটার। তিনি পায়ে পাড়াটা ইচ্ছা করে দেন কিংবা অনিচ্ছাকৃত দেন, এটা কেয়ারলেস ফাউল বলে গণ্য হয়। এবং এই কেয়ারলেস ফাউলে আসলে কোনো কার্ড দেখানো হয় না। সো কেয়ারলেস ফাউলে যখন কোনো কার্ড দেখানো হয় না, সো এই জায়গাটায় কোনো কার্ড দেখানো হয় নাই, ইটস আ কেয়ারলেস ফাউল, কিন্তু এটা ফাউল বলে গণ্য হয়েছে এবং নিকো উইলিয়ামসের গোলটা বাতিল হয়েছে। সো এখানে একটা আর্জেন্টিনার পক্ষে গেছে, একটা আর্জেন্টিনার বিপক্ষে গেছে। এখন অনেকে বলবেন যে সালার যে ফাউলটা ছিল, আমি যেহেতু প্রথম গোলটা বর্ণনা করলাম, যে আসলে প্রথম ফাউলটা বর্ণনা করলাম, যেটা এনজোকে কেন আসলে ইয়েলো কার্ড দেখানো হয়েছে সেকেন্ড, সালার ক্ষেত্রে ব্যাপারটা কি হয়েছে খেয়াল করে দেখেন। আমি যে কথাটা বলেছিলাম, আপনি একটা রিস্কি অ্যাটেম্প্ট নিয়েছেন রেকলেস চার্জের জন্য, বলে অ্যাটেম্প্ট নিয়েছেন, কিন্তু আপনি বল মিস করে অপোনেন্টের পায়ে দিয়েছেন। সালার ক্ষেত্রে ঘটনাটা কি ঘটেছিল? সালার ক্ষেত্রে ঘটনাটা ঘটেছিল আলভারেজ কিন্তু বলটাকে টাচ করেছেন আগে। সো আলভারেজ বলটাকে উইন করেছেন, সালা বলটাকে লুজ করেছেন।
আলভারেজ বলটাকে উইন করেছেন, সালা বলটাকে লুজ করেছেন, দ্যাট ইজ ওয়াই ওই জায়গাটায় সেটা ফাউল বলে গণ্য হবে না। এবং সত্যি কথা বলতে ফিফার ল বা আইন কানুন যেগুলোই আছে, আপনি যদি ইন্টারনেট ব্যবহারকারী হয়ে থাকেন, আপনি গুগল সার্চ মারলে ফিফার ওয়েবসাইটে এই প্রত্যেকটা আইনের ইন্টারপ্রিটেশন আপনি খুব ভালো মতো পেয়ে যাবেন। সো ওই জায়গাটায় মানে ধরেন কাউকে আলাদা করে আপনার ওই ফেভার দেয়া কিংবা কাউকে ফেভার করা, এই জায়গার অবকাশের জায়গাটা এই ওয়ার্ল্ড কাপে, হ্যাঁ ভিআরকে আমি কিছু কিছু ক্ষেত্রে ইনকনসিস্টেন্ট দেখেছি, ডেফিনেটলি ইনকনসিস্টেন্ট দেখেছি, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে এই প্রযুক্তিগত জ্ঞানের যে সীমাবদ্ধতার জায়গা বা ইন্টারনেটে সার্চ করে একটু নিয়মটা দেখার যে সীমাবদ্ধতার জায়গা, এই জায়গাটাই মনে হয় বাংলাদেশের মানুষের কাছে আইনগুলো নিয়ে অনেক বেশি মাত্রায় কনফিউজিং লেগেছে। সালার ফাউলের ক্ষেত্রে ব্যাপারটা আর এনজো ফার্নান্দেজের কার্ডের ক্ষেত্রে ব্যাপারটার দুইটার একদম ইন্টারপ্রিটেশনটা একরকম। সেটা হচ্ছে সালার ফাউলটার ক্ষেত্রে আলভারেজ বলটা উইন করেছিলেন, আর এনজো ফার্নান্দেজ বলটাকে উইন করতে পারেন নাই, বলে টাচ নিতে পারেন নাই, তিনি ডিরেক্ট পায়ে টাচ করেছেন। দ্যাট ইজ ওয়াই দুইটাই যদি কেয়ারলেস ফাউল হয়ে থাকে, কিন্তু রেকলেস ফাউল হিসেবে গণ্য হবে এনজোরটা। কারণটা হচ্ছে এনজো সেই জায়গাটাতে আলটিমেটলি একদম ডিরেক্ট গায়ে টাচ করেছেন, বলে তিনি কোনো চার্জ পান নাই, দ্যাট ইজ ওয়াই ইট ওয়াজ রেকলেস। সো এই ম্যাচের রেফারিং নিয়ে, ফাইনাল ম্যাচের রেফারিং নিয়ে, এমনিতেও ফাইনাল ম্যাচের রেফারিং নিয়ে বিতর্ক হবে না, এতদিন ধরে বিতর্কগুলো হয়ে আসছিল যেগুলো আসলে আর্জেন্টিনার পক্ষে যাচ্ছিল। ধরেন আর্জেন্টিনার পক্ষে যাওয়াতে যখন সেগুলোর ইন্টারপ্রিটেশন দিতাম, সেখানে অনেকে বলতেন যে আর্জেন্টিনার পক্ষ নিয়ে কথা বলছে, আজকে ওই ইয়েলো কার্ডের জাস্টিফিকেশনটাও দিলাম, সেটা ফিফার ল অনুযায়ী আসলে কিভাবে হয়। এবং এই লগুলো আসলে কোনো রকেট সায়েন্স না, এই লগুলো মানে আপনি প্রত্যেকটা লর ইন্টারপ্রিটেশন ফিফা তাদের ওয়েবসাইটে, ভিআর এর ওয়েবসাইট আছে, সেসব জায়গায় তারা পরবর্তী সময় কিন্তু এগুলোকে আপডেট করে এবং সেগুলোর ক্ল্যারিফিকেশন কিন্তু তারা জানিয়ে দেয় যে আসলে ব্যাপারগুলো এসব কারণে এরকম হয়েছে। ইভেন আপনি যদি চিন্তা করে দেখেন, মানে সাপোজ, মানে আমি যদি চিন্তা করে দেখি যে অনেকে আছেন পর্তুগালের সাপোর্টার সামহাউ, পর্তুগাল যেই ম্যাচটাতে কলম্বিয়ার সঙ্গে গোল কনসিড করেছিল, জাস্ট নখের একটা অফসাইডের জন্য গোল কনসিড করেছিল, ওই ল ইজ ল, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আপনি যদি চিন্তা করে দেখেন, উজবেকিস্তান পর্তুগালের সঙ্গে একটা গোল দিয়েছিল, সেই গোলটা আসলে 40 সেকেন্ড আগে একটা ফাউল হয়েছিল, সেটার বিল্ড আপের সময়, সেই গোলের পরে সেই বিল্ড আপটাকে ধরা হয়েছিল, পরবর্তী সময় উজবেকিস্তানের সেই গোলটাকে বাতিল করা হয়েছিল। সো ল সবার জন্যই আসলে একরকম ভাবে অ্যাপ্লাই করা হয়েছে, তবে প্রযুক্তিগত ত্রুটির জায়গা তো অবশ্যই আছে। কিন্তু আমার কাছে মনে হয় যে ফিফা এই ওয়ার্ল্ড কাপে যেভাবে আসলে মানে পরিচালনা করার চেষ্টা করেছে, ফিফার আইনগুলো যেরকম, ফিফার যে আইনগুলো, সত্যি কথা বলতে ফিফার যে লগুলো, এই লগুলো বাংলাদেশ এখন যে অবস্থানে অবস্থান করছে তার থেকে 50 বছর পরের জন্য, মানে তার থেকে 50 বছর পরের ইন্টেলেকচুয়ালিটি সম্পন্ন। তার মানে আপনি একটু বুঝে নেন, আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, পুরো বিশ্ব প্রযুক্তিগত জায়গা থেকে, রিসার্চ বেজের জায়গা থেকে, পড়াশোনার জায়গা থেকে এবং অ্যানালিটিক্সের জায়গা থেকে বাংলাদেশ থেকে 50 বছর এগিয়ে আছে। দ্যাট ইজ ওয়াই আমরা আসলে বুঝতে পারি না। থ্যাংক ইউ।